সকাল জুবাইর। শুভ সকাল রুনিয়া। এবং সেই সাথে দর্শক আপনাদের আজকে এই শনিবারের সকালে সবাইকে আবার স্বাগতম এবং শুরু করতে যাচ্ছে একটি নতুন দিন। দেখতে দেখতে প্রথম মাসটা জানুয়ারি মাসটা কিভাবে চলে গেল আমরা একদমই টেরই পেলাম না। টের না পাওয়ার কারণটা হচ্ছে আসলে আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা যখন আমরা থাকি না তখন কিভাবে দিন যাচ্ছে, সপ্তাহ কিভাবে শেষ হয়ে যাচ্ছে সেটি আসলে আমরা বুঝে উঠতে পারি না। নিঃসন্দেহে সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুলহা জুবায়ের। আর রুনিয়া তো দিনের ওয়েলকামটা করেই দিয়েছে, নতুন করে কিছুই বলবার নেই। দিনের শুরুতে একটাই অনুরোধ থাকবে আপনাদের সবার প্রতি, যে যেখানেই যাচ্ছেন, যে গন্তব্যেই যাচ্ছেন, নিরাপদে যাবেন, নিরাপদে ফিরবেন, আপনজনগুলোকে আগলে রাখবেন এবং প্রত্যেকের মনের অবস্থাটি বোঝার মতো যে ক্ষমতাটুকু, সেই ক্ষমতার নিজের মাঝের যেই দক্ষতা আছে সেই দক্ষতাকে বৃদ্ধি করতে হবে। আমরা কোনোভাবেই যাতে অনাকাঙ্ক্ষিতভাবে একে অন্যের দুঃখের কারণ হয়ে না দাঁড়াই। অবশ্যই, এবং সেটার সাথে যেটা আমাদের আজকে শনিবার যেহেতু হয়ে গেছে এবং কালকে থেকে মানে রোববার শুরু হয়ে যাচ্ছে, তো আমরা যেটা চাচ্ছি যে আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কী আজকে আছে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে এবং সারা দেশে কী অনুষ্ঠান আছে এবং কী আয়োজন আছে। তো সেটাতে আমাদের অনুষ্ঠানটা শুরু করছি। নিঃসন্দেহে প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে 3 দিন ব্যাপী শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলছে জহির রায়হান চলচ্চিত্র উৎসব 2015। আজ বিকেল 4:30টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র আনোয়ারা এবং রাত 7:45টায় বেহুলা। ঢাকার একটি খবরের মধ্যে আছে আমার মুক্তি আলোয় আলোয় স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে জাতীয় পর্যায়ে 5 দিন ব্যাপী প্রথম জাতীয় নৃত্যনাট্য উৎসবের আজ শেষ দিন। আজ বিকেল 3টায় জাতীয় নৃত্যনাট্যশালায় নৃত্যনাট্য সম্পর্কিত সেমিনারের মাধ্যমে পর্দা নামবে 5 দিন ব্যাপী আয়োজনের। এই মুহূর্তে চলে যেতে চাই একটু চট্টগ্রামে। প্রাচীনতম বিদ্যাপীঠ কাজেম আলী উচ্চ বিদ্যালয়ের 130 বছর পূর্তি উৎসব উপলক্ষে আজ সকাল 9টা থেকে স্কুল প্রাঙ্গণে শুরু হচ্ছে উৎসব। সকাল 10টায় র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। বান্দরবন A2I প্রোগ্রামের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবন জেলা প্রশাসন কার্যালয়ের চত্বরে চলছে 3 দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা 2015। মেলায় ইনোভেশন বিষয়ক সেমিনার, ছাত্রছাত্রীদের রচনার প্রতিযোগিতা, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফিল্ম শো সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। তথ্য প্রযুক্তি সেবা তুলে ধরতে 30টি স্টল বসেছে এই মেলায়। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেলার সমাপ্তি হবে। নিঃসন্দেহে বেশ ভালো একটি আয়োজন, কারণ অ্যাক্সেস টু ইনফরমেশনের আলোকে অনেক আয়োজন কিন্তু ইদানিং হচ্ছে। এই মুহূর্তে একটু চলে যেতে যাই সাতক্ষীরায়, কারণ নিজস্ব ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে প্রতি বছরের মতো এবারও সাতক্ষীরা সরকারি কলেজে সকাল 9টায় দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের পিঠা উৎসবে 20টি স্টল স্থান বরাদ্দ দেওয়া হয়েছে। পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক নাজমুল আহসান। সিলেটের খবরের মধ্যে আছে সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল 5টায় বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2015-র তৃতীয় খেলায় মুখোমুখি হবে আজ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। সিলেটের আরো একটি খবর জানিয়ে দিতে চাই। সিলেট অঞ্চলের উদ্যমী তরুণদের অংশগ্রহণে ইয়াং বাংলা ডিভিশনাল মিট সিলেট অনুষ্ঠিত হবে এমসি কলেজ মাঠে দুপুর 2টা থেকে। সিলেটের আরেকটি খবর রয়েছে, সেটা হচ্ছে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে চলছে ডিজিটাল উদ্ভাবনী মেলা 2015। মেলায় প্রায় 40টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। আজ মেলার শেষ দিন। মেলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য। তোমরা দুইটা এরকম উদ্ভাবনী মেলা হচ্ছে, ডিজিটাল মেলা, যেটা একটা বান্দরবান আর একটা হচ্ছে সিলেটে। আসলে অ্যাক্সেস টু ইনফরমেশনের আওতায় যে উদ্ভাবনী মেলাগুলো হচ্ছে মূলত মানুষকে এই ডিজিটালাইজেশনের সাথে পরিচয় করে দেওয়াই কিন্তু তার উদ্দেশ্য। তাই নিঃসন্দেহে বলে দিতে পারি, আপনার অঞ্চলে যখনই এমন উদ্ভাবনী মেলা হবে নিঃসন্দেহে চলে যাবেন। অন্তত সরকারি যে কাজগুলো এখন আমরা খুব সহজেই করে নিতে পারি, অন্তত সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানা যাবে। এবং সেই বিস্তারিত জানতে এখন চলে যাচ্ছে আমাদের পত্রিকার পাতায়। পত্রিকার পাতা নিয়ে শুরু করছি প্রথম আলো দিয়ে। পরীক্ষা সত্ত্বেও কাল থেকে 72 ঘন্টার হরতাল 20 দলের। অবরোধে হরতালের যোগাযোগ ব্যবস্থার চিত্র, প্রায় অচল সড়কপথ, ট্রেন ঢুকছে সময়সূচি নিয়ে। আর এছাড়া আছে পুরনো সুতায় নতুন দিন, শনিবারের বিশেষ প্রতিবেদন একটি আছে। এই ছিল আমার হাতে প্রথম আলোর সংখ্যা। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে, যুগান্তরের শিরোনামগুলো শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। প্রথমে যে শিরোনামটি এসছে, আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে। রোববার থেকে দেশব্যাপী 72 ঘন্টার হরতাল অবরোধও চলবে। এবং সেই সাথে রামপুরায় সাংবাদিকের মেয়ে ফাহমিদা খুন, দারোয়ান ও গৃহকর্মী আটক। এই ছিল যুগান্তরের উল্লেখযোগ্য। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ, যেখানে লালকালিতে যে খবরটি আছে বড় করে, সেটি হচ্ছে বিপাকে 15 লাখ পরীক্ষার্থী।
এবং 2 যুগ পর খালেদার সঙ্গে সাক্ষাৎ, সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডক্টর কামাল হোসেন, তিনি বলেছেন এটি। এবং তার সাথে আরেকটি যেটি খবর আছে সেটা হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম। এই ছিল আমার হাতে দৈনিক জনকণ্ঠ। দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আমার হাতে আছে, ইত্তেফাকের শিরোনামগুলো পড়ছি। অন্যান্য একই রকম অন্যান্য পত্রিকার মতো শিরোনাম তারা করেছে, একটু ভিন্ন প্রসঙ্গগুলো পড়তে চাই। বইমেলা দেশে দেশে, বইমেলা নিয়ে সপ্তাহের বিশেষ প্রতিবেদন রয়েছে তাদের। এবং সহিংসতার বিরূপ প্রভাব শিশু কিশোরদের মনে, এবং গরিবের গায়ে কেন অবরোধের আগুন, প্রশ্ন জেগেছে। মূলত এই ছিল দৈনিক ইত্তেফাকের উল্লেখযোগ্য শিরোনাম। আমার হাতে আছে এখন সমকাল, আমি সমকাল পরে পড়ে ফেলেছি, জনকণ্ঠটা আগে পড়ে ফেলেছি, অবশ্য কোনো অসুবিধা মনে হয় হবে না। আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালে যে খবরটি এসেছে সেটি হচ্ছে পরীক্ষার দিনেও হরতাল, স্তম্ভিত সারা দেশ। তাছাড়া হচ্ছে মহাসমাবেশে হুঁশিয়ারি, খালেদার কার্যালয়ে পানি, বিদ্যুৎ, গ্যাসের লাইন কেটে দেয়া হবে। অবরোধ হরতালে বিচার কাজ বিঘ্ন, বিচার প্রার্থীদের দুর্ভোগ। এই ছিল মোটামুটি আমার হাতে সমকালের সংবাদ। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, দি ডেইলি স্টার একটি সংখ্যা আছে, ডেইলি স্টার শিরোনামগুলো পড়ছি। হরতাল coincides with SSC exams, fate of 14 lakh student uncertain as 20 party calls fresh 72-hour shutdown from tomorrow. সেই সাথে bomb attack kills 60 at Pak Shia Mosque, militian group claims responsibility. এবং সেই সাথে 7 body found, about 25 still missing, capsize of Malaysia bound boat. শেষ পাতায় যদি চলে যায়, একটা ভিন্ন রকম সংবাদ তারা ছেপেছে। রেকর্ড ব্রেকিং বেলুন রাইড, পরে দেখতে চাই। একটা বেলুন রাইডের কথা বলেছে যেটা রেকর্ড ব্রেকিং। এই ছিল দি ডেইলি স্টারের উল্লেখযোগ্য শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার মনে হচ্ছে যে ওই যে রেকর্ড ব্রেকিং বেলুন রাইড, সেটা মানে সত্যি খুব ইন্টারেস্টিং হবে যদি আমরা খবরটা বলতে চাই। আর যেমন ইত্তেফাকে দেখলাম, ইত্তেফাক বলছে বইমেলার প্রসঙ্গে তারা একটা শিরোনাম করেছে, বইমেলা দেশে এসে, কারণ আমরা জানি আর অল্প কিছুদিন, কয়েক ঘন্টা বলতে পারি, মূলত কয়েক ঘন্টা পরেই কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের অহংকারের, গর্বের যে মাস, প্রাণের যে মাস, আমাদের বাঙালি ঐতিহ্য ধরে রাখার, বাংলা ভাষার স্বকীয়তা প্রমাণ করার যে মাসটি রয়েছে, সেই ফেব্রুয়ারি। অহংকার এবং এই গর্বের মাসে যে যেখান থেকেই আছি, অন্তত নিজের ভাষার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা যাতে কোনো অংশেই কমতি না থাকে মনের মাঝে, এতটুকু নিশ্চিত করতে হবে। এবং এই ফেব্রুয়ারি মাসে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যেটা আমিও এই চেষ্টা করছি করার জন্য, সেটা হচ্ছে একটি বই পড়বো। এবং এই পুরো ভাষার মাস জুড়ে আমরা চেষ্টা করবো নতুন নতুন বই পড়তে, বিকজ বইমেলাতে অনেক বড় আয়োজন থাকে আমাদের বইয়ে, নতুন অনেক বই আসে। তো এবং সঠিক শুদ্ধরূপে বাংলা ভাষার চর্চা করার আমরা চেষ্টা করবো, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে আসলে দিন দিন অনেক কমে যাচ্ছে। আমিও আমার ভাষার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি, এবং সেই সাথে চালিয়ে যাবো। এখন একটা চা বিরতি নিতে চাচ্ছি, গলাটাকে একটু ঝালিয়ে নেই, ফেরত আসছি খুব শীঘ্রই। याद पिया की आए, ये दुख सहानाई जाए, हैरान याद पिया की দর্শক, বিরতি থেকে ফিরে আসার জন্য এর চেয়ে ভালো আয়োজন বোধহয় আর কিছুই হতে পারে না। কখনোই হয়নি, এবং আমার মনে হয় না আমাদের সকলের বাংলাদেশে এরকম কখনো হয়েছে। আমরা বিরতি থেকে এসে মূর্ছনাতে হারিয়ে গেছি আবারও। আসলে নিজেরাই শুনছিলাম তো, শুনতে শুনতে হারিয়ে গিয়েছি আমাদের আজকের অতিথি সুর মূর্ছনা। আজ আমাদের সাথে স্টুডিওতে যে মানুষটি উপস্থিত আছেন, তার আলাদা করে শিরোনাম কিভাবে দিব সেই শিরোনাম আমার জানা নেই, তবে শাস্ত্রীয় সঙ্গীত এবং গজল গান গেয়ে বৈশ্বিকভাবে তিনি তার নিজের একটা ভিন্ন পরিচয় তুলে ধরেছেন। তিনি হচ্ছেন অলোক কুমার সেন। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল আপনাদের। শুভ সকাল। আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে, আপনার সকালটা কিভাবে শুরু হয়? সকালে যে নিত্যদিনের প্রার্থনা, সঙ্গীত চর্চা, এভাবে। এভাবে। বেশ, একটু
প্রতিদিন তো শুরু থেকে শুরু করি, আজ একটু শেষ থেকে প্রথমে আসি, শেষ থেকে শুরু করি। সম্প্রতি 14 থেকে 18 পর্যন্ত আপনি ভারতের একটি মাটি কে রং একটি আয়োজনে পার্টিসিপেট করেছেন। এই বিষয়টি কি আমাদের সাথে একটু শেয়ার করা যায়? হ্যাঁ, এটা আমার জন্য খুব বড় অর্জন আমি বলবো। আমার জীবনের আজ পর্যন্ত এখনো পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। তো ওখানে প্রতি বছর মাটি কে রং একটা ফেস্টিভ্যাল হয়। সেখানে মিয়ানমার, নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া, তো এই দেশ থেকে সব পার্টিসিপেন্টরা ওখানে যায়। তো আমার দেশ থেকে আমি এবং আমার টিম আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি ওখানে। তো অ্যাজ এ গজল সিঙ্গার হিসেবে আমি ওখানে গিয়েছিলাম এবং আমার 3টা প্রোগ্রাম হয়। বাহ। তো প্রোগ্রামের সাফল্য আমি এভাবেই দেখলাম, যখন আমি ওখানে ডিমাপুর এয়ারপোর্ট থেকে আমি ডিপার্চার করছি, তো প্রত্যেকটা কর্মকর্তা আমাকে চেনে। বাহ। এটা এবং বিশাল যখন বড়। আমার পাসপোর্ট বোর্ডিং কার্ড তারা দেখছে, ও স্যার জি अरे आप चल जा रहे हो, आपका गाना इतना अच्छा लगा, हम लोग आपको जाने देने से मन नहीं कर रहा है, এরকম। বেশ, অনেক বড় প্রাপ্তি। আসলে আমরা যখন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোনো শিল্পী আমাদের দেশে আসেন, আমরা খুব মহা সমারোহে তার গান শুনতে যাই, কিন্তু আমাদের দেশে এমন কিছু ট্যালেন্টেড বা প্রতিভাবান সঙ্গীত শিল্পী রয়েছেন যারা পাশ্চাত্যে যে খুব বেশি সমাদৃত হন পরিপাশের দেশগুলোতে বা প্রতিবেশী রাষ্ট্রগুলোতে। আপনার কি মনে হয় কেন আমরা এই শিল্পীদের, আমাদের দেশে যে শিল্পী আছে তাদের কদর করতে পিছিয়ে আছি? আসলে এটা তো অনেক বলতে গেলে একটু অনেকের গায়ে লেগে যাবে। বিষয়টা হচ্ছে আমাদেরকে আমাদের সংস্কৃতি এবং বাইরের সংস্কৃতি সবগুলোই জানতে হবে, কিন্তু আমাদেরটাকে অনেক বেশি অনার করতে হবে, তুলে ধরতে হবে এবং এটাকে সম্মান করতে জানতে হবে সঠিকভাবে। নিঃসন্দেহে, কারণ শিল্পী সম্মান করলে নাকি শিল্পী জন্মায়, যে দেশে শিল্পীর সম্মান হয় না সে দেশে শিল্প জন্ম নেয় না। একদম তাই। আমরা সেই শিল্পর মাঝে একটা কি এই মুহূর্তে একটু শুনে এই নিতে মুহূর্তে পারি? আরেকটি একটু কিছু না শোনা শুনলেই যাবে। হচ্ছে না। আমি ভেবে এসেছিলাম একটু একটা দাদরা শোনাবো। नजरिया लागे नहीं कहीं और, नजरिया लागे नहीं कहीं और। तुम भाई चंदा, तुम भाई चंदा जैसे तुम भाई चंदा जैसे तारों में, हम तुम चंदा मैं चकोर, नजरिया लागे नहीं कहीं और, नजरिया लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और। অদ্ভুত সুর। অদ্ভুত। আসলে মানে আজ কোথায় কোথায় যে যাব কি যে প্রশ্ন নিজের করব। বেগ পেতে হচ্ছে। একটু যদি অলোকদার কাছে আমি একটু জানতে চাই যে এত সুন্দর করে গান গাওয়া শেখাটা কিভাবে শুরু, মানে গান গাওয়া শেখা তো আমার বাবা মা দুজনই বাংলাদেশের খুব স্বনামধন্য যাত্রা শিল্পী। তো বাবার হাতেই সঙ্গীতের হাতেখড়ি আর গান বাজনার মধ্যে দিয়েই বেড়ে ওঠা। আমার মামা বাড়ির পরিবারও তাই, আমার বাবার পরিবারও তাই। তো সেখান থেকেই আর গানের, যেহেতু গানের মানে ব্লাডেই গানটা ওইভাবে আছে, তো গানের তাগিদেই গান শেখা এবং মানে ইন্সপিরেশন
ওটা একদম সেলফ ইন্সপিরেশন, ওখান থেকেই যে শিল্পী হতে হবে। তো বাবা মাকে যখন দেখতাম অভিনয় করছে বা মা গান করছে, সব গুণী গুণী মানুষ প্রশংসা করছেন, তো ওটা আমার খুব ভালো লাগতো যে প্রশংসা, ভালো কাজ করে যে প্রশংসা পাওয়া যায় এবং এরকম গান করলে এরকম প্রশংসা পাওয়া যায়, সবাই এত ভালোবাসে। তো ওই একটা লক্ষ্য তখন থেকেই। তো এইভাবেই গানে আসা, এবং বাবার কাছে হাতে খড়ির পরে আমি নড়াইলে মূর্ছনা সঙ্গীত নিকেতন, ওখানে ওস্তাদ আমিনুল ইসলাম বাবু, ওনার কাছে আমার সঙ্গীত শিক্ষা শুরু হয়। তারপরে আমার ওখানকার খুব বিখ্যাত নজরুল সঙ্গীত এবং ক্লাসিক্যালের গুরুদেব, উনি সঙ্গীত শিক্ষক বাদল কুমার প্রামাণিক, ওনার কাছে আমার 7 বছর তালিম হয়। এবং আমার এইচএসসি পাশের পরে আমি যখন ঢাকায় আসি, এসে আমার পিতৃতুল্য আমার গুরুদেব শ্রী অনিল কুমার সাহা, ঢাকা শহরের খুব বিখ্যাত একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তো ওনার কাছে 2008 থেকে আজও আমার তালিম চলছে। এবং বর্তমানে বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গীত বিদ্যালয়, বেঙ্গল পরম্পরা সঙ্গীত বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি তালিম নিচ্ছি। তো আপনার শুরুটা হয়েছে মানে বাসায় পরিবেশ সবকিছুতে যাত্রার একটা ভাব ছিল, সাংস্কৃতিক একটা পরিমণ্ডলে বড় হওয়া। তো সেখান থেকে যখন গানটাকে আপনি পছন্দ করে নিলেন, বেছে নিলেন, তো গানের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত এবং আপনি গজল কেন? কারণ এই প্রজন্মের ছেলেমেয়েরা, মানে এই প্রজন্মে যারা সঙ্গীত শিল্পী আছে, তারা হয়তো অন্য কোনো ধারায় যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, তো আপনি এটাকেই কেন বেছে নিলেন? এটা খুব দারুণ একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে যে কোনো গান, সঙ্গীতের যে কোনো ধারা, ওর যে গ্রামাটিক্যাল যে ফর্ম আছে সেখান থেকে বাইরে যেতে পারে না। একজন মানুষ সে ফোক গান করুক বা আধুনিক গান করুক বা যে ধরনের গানই করুক, ওটা কোনো না কোনোভাবে শাস্ত্রীয় সঙ্গীতের একদম শেকড়ের সঙ্গে ওটার সম্পর্ক। তো ওই যে বললাম, যখন গান শুনতে শুরু করেছি বা শিখতে শুরু করেছি, তখন দেখেছি যে শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে এইটার প্রথম গোড়া। এবং সে আপনি অ্যাথলেটিক্স হোক বা অন্যান্য যে কোনো ধারারই হোক, যেহেতু আপনার খেলাধুলার যে বিষয়টা, তো খেলাধুলা করতে গেলে তার একটা কমন এক্সারসাইজ থাকে সব খেলারই। তো সেই ক্ষেত্রে ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে সব গানের প্রথম মানে কমন এক্সারসাইজ। যেমন গলা তৈরির জন্য বা চর্চার জন্য, তেমনি এটা স্বকীয়ভাবে একটি মানে স্বকীয় একটি শিল্পধারা সঙ্গীতের। তো তার পাশাপাশি গজলটা সাহিত্যের সবচেয়ে জিস্ট নিয়ে, গজল অবশ্যই 2 লাইনের একটি কথা দিয়ে এত সুন্দরভাবে মানে বিগ একটা মিনিংফুল একটা ভাব প্রকাশ করা যায়। এই অলকদা ঠিক এই প্রসঙ্গে যেহেতু বললেন দুই লাইনে অনেক ভাব প্রকাশ করা যায়, 2 লাইনে কি এরকম একটু কিছু শুনে নিতে পারি ছোট করে? হ্যাঁ, হতেই পারে অবশ্যই। आहा को चाहिए एक उम्र असर होने तक, মির্জা গালিবের খুব বিখ্যাত একটি গজল। आहा को चाहिए एक उम्र असर होने तक, कौन जीता है तेरी जुल्फ के सर होने तक, आहा को चाहिए। তো এরকম মানে নিঃসন্দেহে অনেক অনেক বেশি পাওয়ারফুল প্রত্যেকটি লাইন। তো আপনার কি কোনো মানে ভবিষ্যৎ পরিকল্পনা আছে সঙ্গীতকে ঘিরে? সঙ্গীতকে ঘিরে তো সবারই ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। আমাদের দেশের সঙ্গীতের যে ধারা, বিভিন্ন ধারা এবং সঙ্গীত শিল্পীদের যে অনেক বড় পরিচয় আছে সারা পৃথিবীতে, এমনকি আমাদের ভারতবর্ষে, পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ, তো সেখানে যারা বড় বড় শিল্পী হয়েছেন তাদের সবারই মানে শুরু হয়েছে আমাদের দেশের যিনি মানে প্রবাদ প্রতিম সঙ্গীত গুরু, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, তার হাত ধরে। তো আমিও জানি না কতদূর যেতে পারবো, তবে বাংলাদেশকে যেন কোন মানে বিশ্বের থেকে সম্মান অর্জন করে আমি দিয়ে যেতে পারি, এই
যদি নিঃসন্দেহে সেই এই সুযোগ পাই। শুভকামনা আমাদেরও থাকলো সকালের বাংলাদেশ এবং যমুনা টেলিভিশনের পুরো ইউনিটের তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে এই শুভকামনা আপনার কাছে থাকলো। আপনি সকালবেলা এসেছেন, সময় দিয়েছেন আমাদের, আমরা খুব আনন্দিত, কারণ না, এরকম না, সুযোগ আমি- হয় না প্রতিদিন। আমিও আনন্দিত, আমারও খুব ভালো লাগছে যে আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে এখানে এসে সুযোগ দিয়ে কথা বলে আমার সুর শোনানোর জন্য, কণ্ঠটা শোনানোর জন্য আমি নিজেই খুব কৃতজ্ঞ। অনুরোধ একদম শেষ পর্যায়ে আপনি যদি আমাদের জন্য কিছু একটু শোনান, আমরা গানটা শুনতে শুনতেই বিরতিতে চলে যাব। জি অবশ্যই। ছোট করে আমি সকালের একটি রাগ আয়ের ভৈরব আমি ছোট করে একটু শোনাচ্ছি। হে রে 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 না হে রে না अलबेला साजन आयो रे अलबेला साजन आयो रे एरी सखी मन अति सुख पायो रे एरी सखी मन अति सुख पायो रे अलबेला साजन आयो रे मंगल गाऊं चौक पुराऊं मंगल गाऊं चौक पुराऊं सकल जगत आनंद छायो रे अलबेला। বিরতি থেকে ফিরে এসে এখন সরাসরি চলে যেতে চাই আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছেন আমাদের সহকর্মী শাহন দত্ত। জেনে নিব সর্বশেষ সংবাদ শিরোনাম। শুভ সকাল শাহন। শুভ সকাল জুবাইর। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গতরাত 3:45 নাগাদ ওই কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেসকোর কর্মীরা পুলিশ সাথে নিয়ে এসে সংযোগ বিচ্ছিন্ন করে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, গুলশান থানার উপপরিদর্শক সোহেল রানা ও ডেসকোর লাইনম্যান মোকসেদ আলী এসে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর কারণ জানতে চাইলে ডেসকোর কর্মীরা জানান, থানার নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে পরে গুলশান থানায় যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে র্যাব। শনিবার রাত 3টার দিকে রাজধানীর বাড়িধারার একটি বাসা থেকে তাকে আটক করে র্যাব। র্যাবের প্রেস উইং ও বিএনপির পক্ষ থেকে তার আটকের খবর নিশ্চিত করা হয়েছে। তবে রুহুল কবির রিজভীকে কোথায় নেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ইরাকে বিমান হামলা চালিয়ে আইএসের একজন পরমাণু অস্ত্র বিশেষজ্ঞকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিহত ওই বিজ্ঞানীর নাম আবু মালিক। পেন্টাগনের দাবি, ইরাকের মসুলে 24 জানুয়ারি চালানো বিমান হামলায় নিহত হন এই পরমাণু বিশেষজ্ঞ। মার্কিন সেনাদের দাবি, তার মৃত্যুর মধ্য দিয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে আইএস। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে পরমাণু অস্ত্র প্রকৌশলী হিসেবে কাজ করতেন আবু মালিক। পরবর্তীতে তিনি আল কায়েদা ও আইএসে যোগ দেন বলে দাবি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছে। এরা সকলেই বেসামরিক নাগরিক। শুক্রবার একটি বাস ও সাংস্কৃতিক কেন্দ্রে মর্টার হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। বিদ্রোহীদের দাবি, খাবার ও ওষুধের মতো মানবিক সহায়তা নিতে ওই সাংস্কৃতিক কেন্দ্রে ভিড় করেছিল সাধারণ মানুষ। তখনই হামলা চালায় সরকারি বাহিনী। হামলা জবাবে পাল্টা গোলা নিক্ষেপ করে রুশপন্থী বিদ্রোহীরা। এই অবস্থায় কিয়েভ প্রশাসনের সাথে কোনো শান্তি আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছে বিদ্রোহীরা। আর এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবায়ের এবং রুনিয়ার কাছে। ধন্যবাদ শাওন আমাদের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেওয়ার জন্য। সেই সাথে আপনার মাধ্যমে আমাদের নিউজ স্টুডিওতে যারা রয়েছেন সবাইকে শুভ সকাল জানাতে চাই। এবং আমাদের আজকে সকালটার ভিন্নতা এত বেশি যে হয় না এখনো সেই মানে সুরের মূর্ছনার অনেক মধ্যে বেশি আমরা colourful।
অনেক বেশি কালারফুল, অনেক বেশি রঙিন। তুমি যে কেন বলছো, আমি তো সুরের মূর্ছনায় ছিলাম, কিন্তু আমি তো রঙের মূর্ছনা, সুরের মূর্ছনা, সব মূর্ছনা অদ্ভুত একসাথেই সুন্দর, ছিলাম রিয়া। অদ্ভুত সুন্দর। এবং আমার মনে হচ্ছে এভাবে যদি আমাদের শুদ্ধ সঙ্গীতের চর্চা করা হয়, তাহলে আমাদের যে শিল্পী সংকট বা আমরা যেটাকে বলতে পারি যে আমাদের দেশকে ওইভাবে আমরা তুলে ধরতে পারি না বিদেশের কাছে, অন্য দেশগুলোর কাছে, তো সেই সংকটটা, সেই অভাবটা হয়তো মুছে যাবে। আসলে অনেক সঙ্গীত বোদ্ধাই বিষয়টিকে অনেক ভিন্নভাবে ব্যাখ্যা করতে যাবেন। আমি খুব ছোট মানুষ, খুব ছোট পর্যায় থেকে বলছি, আসলে আমাদের এই গ্রহণ করার যে জায়গাটুকু আছে, গ্রহণ করার যে ক্ষমতাটুকু আছে, সেটাকে আরও বেশি প্রসারিত করতে হবে। নিজেদের মাঝে শুদ্ধ সঙ্গীতের জায়গাটা আরও বেশি করে দিতে হবে। নিঃসন্দেহে আমাদের ভিন্ন ধারার যে সকল সঙ্গীত শিল্পী রয়েছেন, সঙ্গীত যারা চর্চা করছেন, অনেক ভালো চর্চা করছেন, আপনারা নিজের জায়গায় নিজের একটা পরিচয় তৈরি করেছেন। তবে আমাদের এই মূল ধারার যেই সঙ্গীতটা রয়েছে, একে যদি কিছুটা লালন করতে পারি, তবে হয়তো একদিন এটা পরবর্তীতে আমাদের জন্য এমন এক ছায়াদানকারী বৃক্ষে পরিণত হবে, যেটা আমাদের সকল অঙ্গনকে আগলে ধরে রাখতে পারবে। যেটা বলে না যে মর্নিং শোজ দ্য ডে, তো যখন আমরা শুদ্ধ সঙ্গীতের চর্চা করি, তখন সেই জায়গাটা আমাদের শুদ্ধ হয়ে যায়, এবং তখন যেই গানই করতে যাই না কেন, যে ধরনের শিল্পতে যেতে চাই না কেন, সেটাও সেরকম শুদ্ধ থাকে। তো যেহেতু আমরা মর্নিং বলে দিয়েছি, মর্নিং শোজ দ্য ডে, তো এখন একটা মর্নিং ভিজুয়াল দেখেই নিই। সুন্দর একটা সকালের শুরু দেখছিলাম আমরা, এরকম শুরু আসলে অনেক বেশি কাঙ্ক্ষিত। আমাদের এই যে যান্ত্রিক জীবনের দৌর্ভাগ্যের মাঝখানে যখন এরকম একটা স্নিগ্ধ সকাল দেখি, তখন এমনি মনটা ভালো হয়ে যায়। তো মনটা ভালো করার জন্য আরেকটা উপায় হচ্ছে চায়ের কাপে চুমুক দেয়। তো আমি এখন নিয়ে নিচ্ছি আমার হাতে আমার চায়ের কাপ, এবং নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে ফেরত আসছি খুব শীঘ্রই। বিরতি থেকে আরো একবার ফিরে এলাম সকালের বাংলাদেশের এই পর্যায়ে। যারা ঠিক মাত্র যুক্ত হচ্ছেন, দিনের অনেকটা অংশ কিন্তু শুরু হয়ে গেছে, অনেকটা অংশ চলেও গেছে। যারা যুক্ত হলেন মাত্র, তাদের জন্য আরো একবার শুভ সকাল। এবং শুভ সকাল আমার পক্ষ থেকে, এবং যারা এখন যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা সকালে একটা অসাধারণ আমাদের একটা ইন্টারভিউ ছিল। আমাদের এখানে অলোক কুমার সেন এসেছিলেন, তার সাথে তিনি কিছু আমাদেরকে গজল শুনিয়েছেন, কিছু ঠুমরি শুনিয়েছেন, সেগুলো আপনারা মিস করলেন। আর মিস করেছেন যেহেতু, দেখার আরেকটি উপায় আছে। উপায়টি হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যার অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। সহসাই আমরা আমাদের ভিডিও লিঙ্কটি আপ করে দিব, নিঃসন্দেহে দেখে নিতে পারেন। আর এই মুহূর্তে চলে যেতে চাই রুবির কাছে, যে আমাদের জানিয়ে দিবে ওয়েদার আপডেট। শুভ সকাল রুবি। শুভ সকাল জুবায়ের এবং শুভ সকাল রুনিয়া দুজনকে, এবং অনেক ভালো লাগছে সত্যি। তোমাদের ইন্টারভিউটা খুবই সুন্দর ছিল। আজকে তোমাদের দুজনকে নিয়ে আমি একটু জেলাস ফিল করছিলাম, কারণ মনে হচ্ছিল এরকম একজন অতিথিকে যদি খুব কাছ থেকে আমিও পেতাম ভালোই হতো। তবে ওনার গানকে যেভাবে আমি ছুঁয়ে গেছি, সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে থাকবো অনেক দিন পর্যন্ত। বি পজিটিভ জুবায়ের, অনেক কথাই অনেকভাবে নেওয়া যায়, তবে কিছু কিছু বিষয় মাঝে মধ্যে একটু অবাক করেই দেয় আমাদেরকে। যেমন কিছু গেস্ট বাসায় আসে, ঠিক চলেও যাবে না, আবার বসতে বলবে না না আমার সময় নেই, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গল্প করবে। ব্যাপারটা এরকম যে যাচ্ছি না, ভালো করে বসছি না। বর্তমানকার শীতটা অনেকটা এরকমই, দিনে মনে হচ্ছে আজকে বোধহয় শীত পড়বে না, সন্ধ্যার সময় আবার দেখা যায় শীত বাবা ভালো করে জেকে বসেছে। তো যাই হোক, সেরকম অতিথি হয়ে শীত এখন থাকবে আরো বেশ কয়েকদিন। আরো ডিটেলসে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি জেনে নিতে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। আর কুয়াশার ব্যাপারে বলা হচ্ছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা সারা দেশে রাতে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে, এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে এবং তা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল তা ছিল শ্রীমঙ্গলে 13.4 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় হয়ে গেছে ঠিক 6:41 এবং সূর্য অস্ত যাবে 5:44। এবার বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে আজকে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 17.2 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী শহর চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 16.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে 23.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 14.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে বাহে 21.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হতে পারে 13.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 22.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 16 ডিগ্রি সেলসিয়াস। এবং তার পরবর্তী শহর রয়েছে আমাদের বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা আরে আল্লাহ হেইয়া 23 ডিগ্রি হইতে পারে, লগে আবার 6ও আছে। সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস। এবার সর্বশেষ রয়েছে সিলেট সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। জুবাইর রুনিয়া, এই ছিল আজকের মতো। আর সেই সাথে বলছি কুয়াশা কিন্তু একেবারে চলে যাচ্ছে না, সন্ধ্যার পর বেশ কুয়াশাটা জমে বসে, তাই ছোট বাচ্চারা বা মানে বড়রা যদি ছাদে যায় তাহলে খুব সাবধান, কারণ কুয়াশা এভাবে গলা আটকে যেতে পারে। মাথায় অবশ্যই যেন হ্যাট থাকে। এই ছিল ওয়েদার ডিটেলস। ধন্যবাদ রুবি। ধন্যবাদ এত সুন্দর করে এত ভিজুয়াল আকারে আমাদের মানে দেখিয়ে দেয়া হলো এবং সাউন্ডের এফেক্ট সহ কিভাবে ওয়েদার এফেক্ট করতে পারে আমাদেরকে। ধন্যবাদ রুবিকে আমাদের আপডেটেড করে দেওয়ার জন্য। অবশ্যই যেভাবে রুবি বললো যে আসলে শীতটা এখনো যাই করে যাচ্ছে না, তো যখনই আপনাদের গরম কাপড়গুলোকে আপনাদের কাছেই রাখবেন, কারণ হঠাৎ করে যদি ঠান্ডাটা এখন জেঁকে বসে তখন কিন্তু সেটা থেকে পরিত্রাণ পাওয়া বেশ মুশকিল হয়ে যাবে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ঠিক বছরের এই সময়টাতেই এই যে দুটো ওয়েদারের যে ট্রানজিশন, এই সময়টাতে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন এবং যারা একদম সর্বকনিষ্ঠ যে সদস্যরা রয়েছেন পরিবারে, তারা অনেক বেশি এফেক্টেড হন, কারণ এই টেম্পারেচার চেঞ্জটা আমাদের শরীর নিতে পারে না অনেকের ক্ষেত্রে। অবশ্যই ঠান্ডা গরমে অনেকেরই ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি তো আছেই। সেই কাশি যদি এখন আপনাকে পেয়ে বসে তবে অনেক দিন পর্যন্ত ভোগাবে, এতটুকু বলে দেওয়া যায়। আর এই মুহূর্তে একটু যা করতে চাই তা হচ্ছে আমাদের মিষ্টি হাসির দুষ্ট ছেলে বা দুষ্ট হাসির মিষ্টি ছেলে সামি আমাদের জন্য কিছু রেখেছে, একটু দেখে নিতে চাই। দর্শক শুভ সকাল জানাচ্ছি প্রত্যেককে। আর আমার অবস্থানটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি একটি প্রত্নতাত্ত্বিক জায়গাতেই রয়েছি। দর্শক, আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে প্রধান যিনি ছিলেন, অর্থাৎ সেই ঈশা এবং মানসিংহের যুদ্ধের ব্যাপারে আমরা সকলেই জানি। তো সেই ঈশা যে জায়গা থেকে আসলে তার কার্য পরিচালনা করতেন, অর্থাৎ রাজ্য চালনার যে কাজ সেগুলো পরিচালনা করতেন, সেই সিটি অফ ব্যাবিলন বলতে যেটাকে বোঝায়, সোনারগাঁয়ের সিটি অফ ব্যাবিলন, সেই পানাম সিটিতে। এবং এই পানাম সিটিতে এই মুহূর্তে কিন্তু আসলে কোনো নর্তকীর ঘুঙুরের শব্দ শোনা যায় না, অথবা ওই যে রাজ্য পরিচালনা করার সময় যে স্লোগান বা হুঙ্কার সেগুলো কিন্তু শোনা যায় না। কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে যদি কেউ উপলব্ধি করতে চায়, তবে এখানকার প্রত্যেকটি দেয়ালে যদি কেউ কান পাতে, তবে কিন্তু সেই যে প্রত্নতাত্ত্বিক যে ব্যাপারগুলো, অনেক মানুষের সুখ দুঃখের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু উপলব্ধি করা যায়। এবং অত্যন্ত সুন্দর একটি জায়গা, অত্যন্ত ঐতিহাসিক জায়গা। এবং আমি এই মুহূর্তে আসলে যে ভবনটিতে দাঁড়িয়ে আছি, সেই ভবনের কিন্তু অত্যন্ত দুঃখের কিছু স্মৃতি আছে। আমি যদি একটু পেছনের দিকে আসতে চাই, আমার ঠিক পাশে যে জায়গাটি, এটাকে কিন্তু বলা হয় নীলকুঠি। আমরা প্রত্যেকেই জানি যে নীল চাষ কিন্তু আমাদের এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে কিন্তু অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃত ছিল, এবং সেই সময় নীল চাষি যারা ছিল তাদেরকে নীল করা এই জায়গাটিতেই আসলে ধরে বেঁধে রেখে নানাভাবে অত্যাচার করতো, এবং ইতিহাসের সাক্ষী হয়ে আছে আসলে এই জায়গাটি। এবং এই পানাম নগরীর প্রত্যেকটা পরতে প্রত্যেকটা ইটের দেয়ালে আসলে সেই যে ইতিহাস, সেই ইতিহাসের অনেক কিছু আসলে উপলব্ধি করা যায়। আমরা একটু বাইরের অবস্থানটা আমাদের দর্শকদেরকে যদি দেখাই, পেছনে সরু রাস্তা দিয়ে গেছে। একটা সময় ভাবতেই খুব অবাক লাগে আসলে এই জায়গাটিতে যারা রাজা যারা ছিলেন সেই সময় 12 ভূঁইয়া বংশধর যারা ছিলেন, তারা প্রত্যেকে এই জায়গাগুলোতে বসবাস করতেন। এখন কিন্তু পুরোপুরি পিনপতন নীরবতা বলতে যা বোঝাই সেরকমই অবস্থা বজায় থাকে আর কি। এবং অনেক মানুষ কিন্তু আসলে দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই জায়গাগুলো দেখার জন্য, ওই ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য। এখানে আমার পাশে বেশ কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি, ছবি তুলছিলেন দেখলাম। এবং ফটোগ্রাফার যারা আছেন তাদের জন্য কিন্তু আসলে বিভিন্ন এক্সিবিশনে যদি তারা ছবি সাবমিট করতে যায়, এই জায়গাগুলো কিন্তু খুব সুইটেবল। আমি একটু আমার পাশে যারা আছেন তাদের সঙ্গে কথা বলি। শুভ সকাল আপনাদের। শুভ সকাল ভাইয়া।
আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা কি কোনো বিশেষ উদ্দেশ্যে এসেছেন বা কোনো এক্সিবিশনে ছবি দেবেন বা এরকম, নাকি জাস্ট র্যান্ডমলি ঘুরতে এসেছেন? র্যান্ডমলি ঘুরতে আসছি, বাট আমি যেহেতু ফটোগ্রাফি করি, সো আমার কাছে এই প্লেসটা অনেক ভালো লাগে। আর হেরিটেজ সাইট হিসাবে মানে কোয়াইট গুড Quite good. ফটোগ্রাফি অ্যান্ড মানে সাইট সিইং। আচ্ছা, আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি তো ক্যামেরা নিয়ে আছেন, পানাম সিটির ব্যাপারে আগে আসলে ঠিক কবে থেকে আপনি জেনেছেন? আসলে এটা আগে থেকে ওইভাবে জানতাম না, তো ফ্রেন্ডদের সাথে আসার একটা উদ্দেশ্য ছিল যে এখানে হেরিটেজটা দেখার জন্যে। তো আসার পরে দেখলাম যে আসলে অনেক সুন্দর জায়গা, প্রত্যেক মানুষেরই আসা উচিত এখানে। আচ্ছা, প্রত্যেক মানুষেরই আসা উচিত। এটা কি আপনার ফার্স্ট টাইম ভিজিট এখানে? জি। আচ্ছা, এটা আপনার প্রথমবারের মতো দেখছেন আপনি। আচ্ছা, এবং পুরো জায়গাটা দেখে অনেক বিস্তৃত একটা জায়গা। আপনার কি মনে হয়েছে আমাদের এই ইতিহাসটা আসলে ঠিক সঠিক ইতিহাসটা আমাদের পাঠ্যপুস্তকে যদি বলি অথবা মিডিয়ার কল্যাণে উপস্থাপিত হয়েছে এখন পর্যন্ত? মানে আমরা যতটুকু জেনেছি আর প্র্যাকটিক্যালি দেখার মধ্যে পার্থক্যটা আপনি কি খুঁজে পেয়েছেন? পার্থক্যটা আসলে বই পুস্তকে ওইভাবে উপস্থাপন করা হয় না, আর দেখে আসলে যেরকম একটা সৌন্দর্যটা দেখা যায় বই পুস্তকে ওটা ভালোভাবে বোঝা যায় না। তো আমি সাজেস্ট করি প্রত্যেক মানুষেরই বইয়ের সাথে সাথে বইয়ে পড়া উচিত, যে আসলে জানার দরকার আছে প্রত্যেকেরই ঐতিহ্য সম্পর্কে। তো সেই সাথে দেখাও উচিত যে আসলে সে জায়গাটা কেমন, ঐতিহ্যগুলো কেমন ছিল, এগুলোর। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের দর্শকরাও যেটা আমরা বুঝে গেলেন, আমরা পাঠ্যপুস্তকে তো আসলে অনেক কিছুই পড়ি, অনেক কিছুই আমরা দেখি, তবে সত্যিকারের যে দেখাটা, সত্যিকারের উপলব্ধি করার যে বিষয়টা, সেটা কিন্তু আসলে আমরা যদি প্র্যাকটিক্যালি না আসি তবে কিন্তু বুঝতে পারবো না। এবং এই জায়গাগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো হচ্ছে যে আমাদের ইতিহাসটাকে, আমাদের সংস্কৃতিটাকে, আমাদের ঐতিহ্যটাকে কিন্তু আমরা খুব ভালো মতো মনে প্রাণে ধারণ করতে পারি যদি আমরা বাস্তবিক অর্থে এই জায়গাগুলোতে এসে জায়গাগুলো দেখতে পারি। এবং আজকে আমাদের সকালে বাংলাদেশের দর্শকদেরকে অত্যন্ত সুন্দর এই জায়গাটি দেখিয়ে বিদায় নিচ্ছি, এখান থেকে ফেরত যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ স্বামীকে দেওয়া উচিত, কারণ স্বামী আমাদেরকে এত সুন্দর একটি জায়গায় ঘুরিয়ে আনলো। পানাম সিটির কথা আমিও শুনেছি, বাট আমার আসলে যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু স্বামীর আজকে এই প্রতিবেদনটা দেখে মনে হচ্ছে যদি না যায় তাহলে সেটা অনেক বড় একটা মিস হয়ে যাবে। খুব সহজেই প্ল্যান করছি আমি আর রুনিয়া এরকম এই জায়গাটি থেকে অন্তত ঘুরে আসব। আমরা কথা বলছিলাম এই বিষয়টি নিয়ে। আসলে বাংলার ঐতিহ্য বা স্মৃতি বা ইতিহাসের যে নায়কেরা রয়েছেন, যারা এই উপমহাদেশে এসে শাসন করেছেন, এই উপমহাদেশের বিভিন্ন ধারাকে তাদের সাথে করে নিয়ে এসেছিলেন, তাদের অগ্রযাত্রা কিন্তু শুরু হয় এই পানাম নগরী থেকে। এবং আমরা নীল চাষীদের কথা জানি, যে নীল বিদ্রোহের কথাও জানি। নীল চাষীদের তখন জোরপূর্বক যে স্থানটিতে অত্যাচার করা হতো, কথা মতো কাজ না করার ফলে যে প্রতিদানটি তাদের দেয়া হতো, এমন জায়গাগুলো, ইটের প্রত্যেকটি গাঁথনিতে তাদের রক্ত, তাদের স্মৃতি, তাদের আর্তনাদ এখনো আছে। হয়তো আমরা যদি নিজ চোখে যে দেখতে পারি, এর অনুভূতিগুলো আরো বেশি সক্রিয় হবে আমাদের মাঝে। তাহলে কেন না দর্শক, আপনার এর পরে যখন সপ্তাহে ছুটিটা পাচ্ছেন, নেক্সট শুক্র শনি, তখন একটা প্ল্যান করেই ফেলেন, পানাম নগরীটা একটু ঘুরে আসেন এবং আমাদেরকে ফেসবুকে সেটা যদি আপনারা ফিডব্যাক দিতে পারেন, ছবি তুলে দিতে পারেন, তাহলে ওটা আরও অনেক বেশি ভালো হবে। কারণ আপনাদের সাথে সাথে যারা যেতে পারছেন না, তারা হয়তো ফেসবুক থেকে দেখে নিতে পারবে যে আপনারা নিজেরা গেলেন এবং কত বেশি এনজয় করলেন। একদমই তাই। আর আমাদের সাথে শেয়ার করলে যে বিষয়টি হবে, আমাদেরও দেখার একটা ব্যবস্থা হয়ে গেল। আমরাও জানলাম যে আমাদের দর্শকেরা এরকম জায়গাটি ঘুরে আসছে। ফেসবুকের কথা বলছিলাম, ফেসবুকের অ্যাড্রেসটাও বলে দিয়েছি, যা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। আমাদের এই অ্যাড্রেসে আপনারা অনেকে জন্মদিনের বার্তা পৌঁছেছেন আমাদের কাছে, এই মুহূর্তে একটু শেয়ার করে নিতে চাই। প্রথম যার জন্মদিনের বার্তাটি পড়ছি, হাসিন আহমেদ রাশেদ। তার 18তম জন্মদিন আজ। সে জন্মদিনের উইশ চেয়েছে আমাদের কাছ থেকে। হাসিন আহমেদ রাশেদ, 18 বছর, এটা কিন্তু বেশ বড় একটা অ্যাচিভমেন্ট আপনার জীবনের জন্য এবং একটা মাইলস্টোন। এবং আমার মনে হচ্ছে, হয় না, মানে আমরা কি বলবো, এটা অনেক বড় একটা চেঞ্জ লাইফের। তো এখান থেকে আমার মনে হয় নিজের দায়িত্বগুলোকে নিজেকে নিতে হবে এবং শিখতে হবে কি করে নিজেকে একটা সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায় এবং ভালো মানুষ হওয়া যায়। একদমই তাই। রকিবুল ইসলাম সজীব, সে বলছে, গুড মর্নিং ভাইয়া আপু, কেমন আছো তোমরা? আমার বড় ভাইয়ের আজ জন্মদিন, তাকে উইশ করো। রকিবুল বলছে যশোর থেকে। আমার পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। রকিব, আপনার ভাইকে আমাদের পক্ষ থেকে এবং আমাদের পুরো যমুনা পরিবার এবং সকালের বাংলাদেশের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে সাকিব হাসানের কমেন্টটি পড়ছি, শুভ সকাল ভাইয়া এবং আপু, তোমরা কেমন আছো? আমার বন্ধু রাকিবের জন্মদিন, তোমরা তাকে উইশ করে দিও। রাকিব, আমাদের তরফ থেকে, রুনিয়ার তরফ থেকে, জুবাইরের তরফ থেকে, সকালের বাংলাদেশের পুরো টিমের তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। ওমর ফারুক লিখেছেন, ভাইয়া ও আপু শুভ সকাল, আমি ঢাকা সাভার থেকে বলছি,
আজ আমার ফ্রেন্ড শামীমের জন্মদিন, তাকে আমরা যেন উইশ করে দিই। শামীম, শুভ জন্মদিন। রুনিয়া, একটু উইশ করে দাও। শামীম, শুভ জন্মদিন, আপনার দিনটি ভালো কাটুক এবং আপনি আপনার বন্ধুকে নিয়ে অনেক অনেক বেশি ফুর্তি করুন, সেটাই আমরা চাই। এবং আমাদেরকে জানান আপনাদের অ্যাটলিস্ট কেকের ছবিটা তো আমি ফেসবুকে দেখতে চাই। একদমই তাই। আনিসুর রহমান অনেক উইশ করছে আজ তার, আমাদের খুব অনুরোধ করে বলেছে একদমই যাতে ভুলে না যাই, তার বোন ফারহানা আশার 16তম জন্মদিন আজ। সুইট 16 সে পা দিচ্ছে। আমাদের তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেক, আপনার বোন ফারহানা আশাকে তো আমাদের পক্ষ থেকে জন্মদিন বিশাল বড় শুভেচ্ছা, পুরো সেট জুড়ে আপনার বোনের জন্য সেই শুভেচ্ছা। এবং সুইট 16 তো বোনকে এখন একটু চোখে চোখে রাখবেন। একদমই তাই। এরকম উইশ আমাদের কাছ থেকে অনেক বেশি পাবে, আমাদের দর্শকেরা এরকম উইশগুলো আরো বেশি আমাদের কাছে জানাবে, আমরাও শেয়ার করে নিতে পারবো, এটাই প্রত্যাশা। এই মুহূর্তে যাদের জন্মদিন তাদের সবার জন্য আমাদের সকালের বাংলাদেশের পক্ষ থেকে জন্মদিনের একটা শুভেচ্ছা দিতে চাই। তা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে আমাদের জজ মিয়া যেই ছবিটি পাঠিয়েছেন, উৎসর্গ করতে চাই সবাইকে। জজমি, আপনি মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে ছবিটি পাঠিয়েছেন, ছবিটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি গতকালও রিকোয়েস্ট করেছি এবং আজকেও একই কথা আমরা বলতে চাচ্ছি যে ছবির সাথে যদি ছবির একটা যদি ক্যাপশন হয়ে যায় তাহলে খুব ভালো হয়। নিঃসন্দেহে। আর আমরা আমাদের এই কথাবার্তার পর্যায়ে চলতে চলতে আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। নতুন মাসে আরও একবার দেখা হবে। ভাষার অহংকার নিজের বুকে লালন করে, নিজের মধ্যে ধারণ করে আরও একবার সকালের বাংলাদেশের এই আয়োজন নিয়ে আমি আর রুনিয়া উপস্থিত হব আপনাদের সাথে, এটাই প্রত্যাশা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল। এবং শুদ্ধ বাংলার চর্চা করতে হবে। শুভ সকাল।